আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। কে কার কথা শুনে ছেলেগুলো পশুর মতন অনুর উপর ঝাঁপিয়ে পড়ে। অনু তাহাদের পায়ে পর্যন্ত ধরেছে, কিন্তু পশুগুলোর মনে একটুও দয়া নেই। সবাই অনুকে ইচ্ছে মতো ব্যবহার করে। অনুর সব থেকে দামি জিনিসটা তারা নষ্ট করে ফেলেছে। প্রায় 1 ঘন্টা পর তারা সবাই ইচ্ছে মতো অনুকে ব্যবহার করে ছেড়ে দেয়। অনু কিছুক্ষণ শুয়ে থাকে। প্রায় 10 মিনিট পর অনুর কিছুটা জ্ঞান ফিরে আসে। অনু উঠে দাঁড়াতেও পারছে না, অনেক কষ্টে দাঁড়িয়ে হাঁটা শুরু করে দেয় বাড়ির দিকে, আর কান্না করতেছে। তাহার অনেক স্বপ্ন ছিল বড় ডাক্তার হয়ে ফ্রিতে গরিব লোকের সেবা করবে। সে ডাক্তার ঠিকই হলো, কিন্তু সেবা করার সুযোগটাও পেল না। গত 1 সপ্তাহ আগে অনু তাহার ডাক্তারি পরীক্ষার রেজাল্ট আসে। সে বাংলাদেশের মধ্যে 2য় স্থান অধিকারী হয়েছে। আর গতকালকে তাহার বিয়ে ঠিক হয়েছে, আগামীকালকে তার বিয়ে। অনু কি করবে ভেবে পাচ্ছে না। অনু বাসায় আসে, চোখের পানি মুছে ফেলে। তাহার বাড়িতে অনেক মেহমান আসছে। অনুর বিয়ে বলে কথা। অনুর একটা কলিজার ভাইয়া আছে, তাহারা 1 ভাই 1 বোন। ভাইটার নাম রানা, সে ঢাকাতে আছে। আজকে রাতে গ্রামের বাড়িতে আসবে। অনুর আত্মীয় স্বজনরা সবাই আসছে, কারণ তার মায়ের ফ্যামিলির দিক থেকে শুধু অনুই একটা মেয়ে। সবাই তাকে কলিজার মধ্যে রাখার চেষ্টা করে। আর অনুর বিয়ে ঠিক হয়েছে এক ডাক্তারের সাথে। অনু বাসায় ঢুকতেই তার ছোট আম্মু, কি রে আম্মু, কোথায় ছিলি? ছোট আম্মু, একটু নিপার পাশে গিয়েছিলাম। তোর মন খারাপ কেন আম্মু? কই না তো। কাল তোর বিয়ে, আর আজ তুই নিপাদের বাসায় গেলি কেন? তুই কল দিয়ে আসতে বললি তো হতো, যদি তোর আজ একটা কিছু হয়ে যেত। কথা শুনে অনুর চোখে পানি চলে আসে। কাউকে দেখাতে দেয়নি। পানি চলে আসার আগেই অনু নিজের ঘরে চলে যায় এবং গিয়েই দরজা বন্ধ করে দেয়। আর ইচ্ছে মতো কান্না করে, কিন্তু আওয়াজ করেনি। সে নিজেই কান্না করতে করতে বলে, আম্মু, তুমি যেটার ভয় করেছো সেটাই হয়েছে। তোমার মেয়ের কিছুই নেই এখন। অনু নিজের ঘরে বসে আছে আর ভাবতাছে, আমি কেন একটা ছেলের জীবন নষ্ট করব? আমার মধ্যে তো নারীর কোনো কিছুই নেই, আর আমি বা সমাজে কোন মুখে চলাফেরা করব? মাগরিবের সময় হয়ে গেছে। অনু গোসল করে নেয়। সবাই সবার কাজে ব্যস্ত, তাই আর অনুর রুমে আসেনি কেউ। অনু মাগরিবের পর চোখের জল আর কলমের কালি আর একটা সাদা পৃষ্ঠা নিয়ে বসে। আজকের পুরো ঘটনাটা সে কাগজে লিখে ফেলে এবং তার ডায়েরিতে লিখে নেয় এবং চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায়। অনু বাসার গেট থেকে বের হয়ে বাইরে গিয়ে বাড়ির সামনে আন মনে তাকিয়ে আছে আর কান্না করতেছে। বাসা থেকে বের হওয়ার আগে তার কলিজার ভাইয়ার কাছে একটা মেসেজ দিয়ে আসে সে, ভাইয়া, আমাকে ক্ষমা করিস রে, তোর স্বপ্নগুলো পূরণ করতে পারলাম না। ভালো থাকিস, তোর কলিজার অনু। রানা মেসেজটা পাওয়ার পর থেকে যতই অনুর মোবাইলে কল দেয়, কেউ রিসিভ করে না। এদিকে অনু নিজের এলাকা ত্যাগ করে ফেলে। যে জায়গায় তাহাকে মানুষ রূপে পশুগুলো ধর্ষণ করেছে, সেখানে গিয়ে একটা দড়ি নিয়ে গাছের সাথে ঝুলে যায়। রানা কলের পর কল দিয়েই যাচ্ছে, কেউ ধরে না। তাই সে অনুর আম্মুর ফোনে কল দেয়। কিছুক্ষণ পর তার আম্মু কল ধরে। কি রে বাবা, কোন পর্যন্ত আসছিস? কতগুলো কল দিয়েছি, কোথায় থাকো? আরে তুই তো জানিস বাড়ি ভর্তি মেহমান, তাই আর কি। অনু কই? অনুর ফোনে 209টার উপরে কল দিয়েছি, রিসিভ করে না কেন? আচ্ছা তুই একটু লাইনে থাক, আমি দেখতেছি। আম্মু অনুর ঘরে গিয়ে দেখে দরজা খোলা, কিন্তু অনু নাই। তার মোবাইল বিছানায়। অনু, অনু কই তুই? তোর ভাইয়া কল দিয়েছে। কোনো শব্দ আসে না। কি হয়েছে? অনু কই? অনুকে তো দেখছি না। আরে কোথায় সে? খুঁজো তাড়াতাড়ি। এই কে কোথায় আছো? অনুকে পাওয়া যাচ্ছে না। সবাই পুরো বাড়ি খুঁজে, কিন্তু অনু কোথাও নাই। এদিকে রানা বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই সে ঢাকা থেকে বাইক নিয়ে চলে আসতেছে। আর অন্যদিকে অনু গাছের সাথে ঝুলে 3 মিনিট নড়াচড়া করে দুনিয়া থেকে চলে গেল। অনু পুরো বাড়ি অনুকে না পেয়ে কান্নায় রোল পড়ে গেল। অনুর আম্মু তো অজ্ঞান হয়ে আছে। 20 মিনিট আগে পুরো বাড়িটা হাসি খুশি ছিল, এখন সবাই কান্না করতেছে। কিছুক্ষণ পর অনুর বাবা এসে দেখে বাড়ির সবাই কান্না করতেছে। কি হয়েছে, সবাই কান্না করো কেন? ভাইজান, অনুকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি বলিস সব? আমার অনুমা কোথায় গেল? জানি না ভাই। নিপাকে কল দিয়ে জিজ্ঞেস করতো একটু। দিয়েছি, কোথাও যায়নি। বাবা এক দৌড়ে রাস্তায় চলে গেল। পাগলের মতো তার কলিজার মেয়েকে খুঁজতে লাগলো। অনেকক্ষণই খোঁজার পর রানার সাথে দেখা। বাবা, অনুকে পেয়েছো? না রে বাবা, আমার মা কোথায়? আরে কান্না করিও না, হয়তো কোথাও আছে। তারপর রানা আর তার বাবার বাসায় যায়। রানা অনেক কিছু আনে তার কলিজার বোনটার জন্য, কিন্তু বোনটাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর একজন পুলিশ এসে বলে, এটা কি ডাক্তার অনুদের বাসা? জি, কিন্তু কেন? আমার সাথে একটু আসুন আপনারা। কোথায়? অনুর কাছে। কথা শোনার সাথে সাথে সবাই উঠে বসে এবং চুপ হয়ে যায়। তারপর সবাই পুলিশের সাথে যেতে লাগলো। কিছুটা যাওয়ার পর গ্রামের শেষ মাথায় নদীর কূলে একটা নির্জন জায়গায় বট গাছের নিচে অনেক মানুষ দাঁড়িয়ে আছে।
রানা তো দেখার সাথে সাথে এক দৌড়ে লোকের মধ্যে ঢুকে যায়। গিয়ে যা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতেছে তার কলিজার টুকরা গাছের সাথে ঝুলতেছে। সে এক দৌড়ে গিয়ে অনুর পা ধরে ফেলে আর কান্না করে। অনু, অনু, তোর কিছু হবে না, আমি চলে এসেছি। কে কোথায় আছো? রশি কাটো, আমার বোনটা বেঁচে আছে। রানা শুধু তার পা তার কাঁধের উপরে রেখে এইগুলো বলতেছে। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসছে। এসে দেখে অনু ঝুলতেছে। আম্মু তো দেখার সাথে সাথে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। অনু, কি হয়েছে আমার আম্মুর? বাবা তুমি এখানে আসো। তারপর রানা তার বাবার কাঁধে পা রাখে আর সে পাগলের মতো গাছে উঠে যায়। গাছ থেকে অনুকে নামায়। অনু যে মরে গেছে সেটা রানার খেয়াল নেই। সে নামিয়ে বোনটাকে কোলে নিয়ে দৌড়াতে লাগে। অনু তোর কিছু হবে না, আমি আছি তো, আর একটু ওয়েট করো অনু। বাবা, অনু তো বেঁচে নেই আর। কথাটা শোনার সাথে সাথে রানা দাঁড়িয়ে পড়ে এবং অনুকে নিচে রাখে আর ইচ্ছে মতো কান্না করে। সবাই রানাকে সান্ত্বনা দিতেছে, কিন্তু ভাই তো ভাই। আর তাই এদিকে কিছু লোক তার আম্মুর মাথায় পানি দিতেছে। আপনাদের কি কাউকে সন্দেহ হয়? আমরা তো জানি না। তাহলে লাশ আমাদেরকে দিয়ে দেন, আমরা পোস্টমর্টম করে আপনাদের পক্ষ থেকে কেস লিখব। আমাদের কারো প্রতি কোনো সন্দেহ নাই। আমরা আমাদের মেয়েকে নিয়ে যাব বাসায়। পরে কিন্তু কিছু হলে আমাদের বলতে পারবেন না। ছোট আম্মু না বলছে না? তারপর পুলিশ চলে যায় আর তাহারা অনুকে নিয়ে বাসায় চলে আসে। আশেপাশে সবাই সিসি করতেছে রানাদিনকে নিয়ে। সকালে ছেলেদের বাসা থেকে সবাই আসে। এসে ছেলে বলে, ছেলের নাম রাতুল। আপনাদের মেয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল, সেটা আগে আমাদের বলেননি কেন? প্লিজ ভাইয়া, বিশ্বাস করো, আমার বোন এসব করতো না। হয়েছে, আমরা সব বুঝি। প্লিজ ভাইয়া, আমার বোনকে নিয়ে খারাপ কিছু বলিয়েন না প্লিজ। আজ তোমার বোন তোমাদের জন্য মরেছে। সে তার ভালোবাসার মানুষটিকে না পেয়ে আত্মহত্যা করেছে। রানা আর কিছু বলেনি। তার মাথা অনেক গরম হয়েছে। কিছু না বলে চলে যায়। সেখান থেকে প্রায় 2 ঘন্টার মধ্যে ওনাকে কবরে রেখে আসে। সবাই তো কান্না করতে করতে শেষ। রানা আসার পর আবার রাতুল বলল, তোমার বোন কোন ছেলেকে ভালোবাসতো একটু বলবা? কথা বলার সাথে সাথে রানা রাতুলের শার্টের কলার চেপে ধরে। রানার চোখ দিয়ে যেন আগুন পড়তেছে। সবাই এসে রানাকে রাতুলের কাছ থেকে একটু দূরে সরিয়ে নেয়। এতক্ষণ কিছু বলিনি কারণ আমার বোনটা দুনিয়াতে ছিল। এখন আমার বোন নেই দুনিয়াতে, তাই তোকেও আমি চিনি না। আর অপরিচিত কেউ আমার বোনকে নিয়ে বাজে কথা বলবে, আমি চুপচাপ তা শুনবো? কখনোই না, এটা হতেই পারে না। চুপচাপ বেরিয়ে যা, তা না হলে তোকে আমি মেরে ফেলবো বলে দিলাম। তুই কাজটা ঠিক করিসনি, মনে রাখিস। এটা বলেই রাতুল চলে যায়। রানাকে সবাই কিছুটা বোঝায়, তাই রানা ভিতরে চলে যায়। অনুর রুমে গিয়ে সে কান্না করতেছে। অনুর প্রতিটা জিনিস হাতে নেয় আর কান্না করে। রানা অনেক কান্না করে। কিছুক্ষণ পর তার মেঝো খালা ওই মিষ্টি, জি আম্মু। তোর ভাইয়াকে একটু বিছানা ঠিক করে দেও, আর দেখো কিছু লাগবে কিনা। ওকে আম্মু, তোমরা যাও। তারপর সবাই চলে যায়। মিষ্টি হলো রানার বড় চাচার ছোট মেয়ে। অনেক সুন্দরী, নাম যেমন মিষ্টি, সেও দেখতে মিষ্টি। সে রানা থেকে 2 বছরের ছোট। অনেক দুষ্ট একটা মেয়ে। জি জনাব, আপনি কষ্ট করে একটু শুয়ে পড়েন। আর কি লাগবে একটু বলেন। তুই আমাকে জনাব বলিস কেন? বড়দেরকে সম্মান দিয়ে কথা বলতে হয়। ও মা, তুই এটা বুঝলি কিভাবে? আমি এখন ছোট নয়, আমি সব বুঝি। তাই নাকি? ভালো, এখন যা, আমি ঘুমাবো এখন। আমি একটু হাত পা টিপে দিই। দরকার নেই, তুই কি আমার বউ নাকি যে তুই আমার হাত পা টিপে দিবি? হতেও তো পারি। সর এখান থেকে। তারপর মিষ্টি চলে যায়। রানা শুয়ে পড়ে। অনেক চেষ্টা করতেছে ঘুমানোর জন্য, কিন্তু বারবার অনুর কথাই মনে পড়ে। একদিন অনু বলে, শোন ভাইয়া, তোর জন্য একটা লাল টুকটুকে বোন আনবো। তাকে কোনো কাজ করতে দিব না। কেন? তাহলে তোর বউ কালো হয়ে যাবে। তাহলে আম্মুকে কে হেল্প করবে? আমি বিয়ে বসবো, ঘরে জামাই কাছে, আমি সব সময় আম্মুকে হেল্প করব আর গরিবদেরকে বিনামূল্যে চিকিৎসা দিব। আগে তোর জন্য একটা মিষ্টি ছেলে খুঁজে বের করি, তারপর না হয় আমার চিন্তা। না ভাইয়া, আগে তুই, তারপর আমি। আচ্ছা অনু, তুই কি কাউকে পছন্দ করিস? আরে না ভাইয়া, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার সাথে ভাগিয়া যাইতে। আর আমি যদি ভাগিয়া যাই তাহলে তোকে আর আব্বু আম্মুকে মানুষ খারাপ বলবে, আর আমি চাই না তোদেরকে কেউ খারাপ বলুক। আয় বুকে আয়, তোর মতো বোন যেন সবার ঘরে এক একটা হয়। কিন্তু আমি তো এটা চাই না। কেন? তাহলে আমি রুগী পাবো কোথায়? আর তখন তো আমি এত ভালোবাসা পাবো না। আরে পাগলি, রোগীর অভাব আছে নাকি? তাই তো,
রানা কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর রানার ঘুম ভেঙে যায়। সে উঠে বসে হঠাৎ কে যেন বলল, কি রে, তুই ঘুমাসনি? না আম্মু, ঘুম আসছে না তো। তুমি ঘুমাওনি কেন? ঘুম আসে না রে বাবা। অনু মারা যাওয়ার আগে আমি বকা দিয়েছি। মেয়েটা কিছু বলেনি বকা শুনে। কেন বকা দিয়েছো তুমি অনুকে? সে সেই দিন অনেক দেরি করে বাসায় ফিরছে। কোথায় গিয়েছিল? সে নাকি নিপাদের বাসায় গিয়েছিল। কেন গিয়েছে সে সেখানে? নিপার সাথে দেখা করতে গিয়েছে। সে একা? তাহলে নিপা কিছু একটা জানে। মানে? সেই দিন কি হয়েছে? হয়তো, কিন্তু অনু এই কাজ তো করতে পারে না। তাহাকে মনে হয় কেউ জোর করে ফাঁসি দিয়েছে। কেউ বাসা থেকে নিতে আসলে তোমরা তো কাউকে না কাউকে দেখতে, তাই না? হয়তো কেউ এসেছে, আমরা ব্যস্ত থাকার কারণে দেখতে পাইনি। আচ্ছা, নিপা কোথায় আছে এখন? তার বাসায়। চলো আম্মু, আমরা তাহার বাসায় যাই। তুই কি পাগল? এখন রাত 2:30 বাজে। এত রাতে আমাদের মতো কে জাগ্রত থাকবে শুনি? আমরা তাহাকে ঘুম থেকে উঠাবো। সকালে যাব, এখন তুই ঘুমা। ঠিক আছে। তারপর তার আম্মু চলে যায়। রানা শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসছে না। শুধু অনুর সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়তেছে। অনুর কথা ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। সকালে রানা কাউকে কিচ্ছু না বলে নিপাদের বাসায় চলে যায়। গিয়ে নিপাদের বাসায় নক করে। অনেকক্ষণ নক করার পর নিপা এসে দরজা খুলে, তাও ঘুম চোখে। দরজা খুলে দেখে রানা। ভাইয়া, আপনি এখানে? একটা কথা জানতে এসেছি আপনার কাছে। ভিতরে আসুন। তারপর রানা নিপাদের বাসায় গিয়ে বসে। নিপাকে রানা জিজ্ঞেস করে, আচ্ছা, অনু কি কাউকে পছন্দ করতো? কি বলেন ভাইয়া এসব? অনু তো প্রেম ভালোবাসা এসব ঘৃণা করতো। আচ্ছা, অনুর কি কোনো শত্রু ছিল? না, অনু তো কারোর সাথে কথা বলতো না আমাদেরকে ছাড়া। আচ্ছা, অনু কি জন্য ফাঁস দিয়েছে আপনি জানেন? আরে আমাকে বললে আমি কি ফাঁস দিতে দিতাম? কিন্তু ফাঁস যেই দিন দিয়েছে সেই দিন সন্ধ্যার আগে নাকি আপনাদের বাসায় এসেছে। কই না তো, অনু তো আজ থেকে 3 দিন আমাদের বাসায় আসেনি। কিন্তু সে তো বাসা থেকে আসতো আপনার বাসার কথা বলে। কিন্তু আমি তো জানি না। গত কয়েকদিন যাবৎ অনুকে কিছু একটা নিয়ে খুব চিন্তিত দেখাচ্ছে। আমি জানতে চেয়েছি কিন্তু বলেনি। রানা নিপাদের বাসা থেকে চলে আসে। একটা নির্জন স্থানে গিয়ে বসে বসে কান্না করতেছে আর নিজে নিজে বলতেছে, অনু, আমি কি তোর মৃত্যুর কারণ জানতে পারবো না জীবনেও? অনেকক্ষণ কান্না করার পর রানা বাসায় চলে যায়। আম্মু এসে বলে, কি রে বাবা, কোনো খবর পেয়েছিস? না আম্মু। তারপর রানা নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর অনু ঘরে গিয়ে অনুর ফটোগুলো দেখতেছে আর কান্না করতেছে। অনেক প্রমাণ খোঁজে, কিন্তু কোথাও কিছু পাচ্ছে না। হঠাৎ অনুর ডায়েরির কথা মনে পড়ে যে অনুর সব কথা সে তো তার ডায়েরিতে রাখে। ডায়েরি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, কিন্তু ডায়েরি কোথাও পাচ্ছে না। আম্মু, ও আম্মু। কে রে, চিৎকার করস কেন? অনুর ডায়েরিটা কই? তার রুমে আছে তো দেখ। কই, পাচ্ছি না তো। তুই ওই দিন কল দিয়েছিস, তখন তো আমি টেবিলে দেখেছিলাম। তাহলে এখন কোথায় সেটা? মিষ্টি, ওই মিষ্টি। ভাইয়া বলো। তুই অনুর ডায়েরি নিয়েছিস? না ভাইয়া। তারপর রানা নিজের রুমে চলে যায়। গিয়ে অনুর মোবাইলটা দিয়ে তার ফেসবুকে ঢোকে, কিন্তু দেখে কোনো ছেলে ফ্রেন্ড নাই অনুর। অনুর মেসেঞ্জারে একটা মেসেজ দিয়েছে যে, অনু, বিপ্লব ভাইয়া একটা মেয়েকে আজকে কলেজে ধর্ষণ করেছে। আমার কাছে ভিডিও আছে, ভিডিওটা তোর কাছে রেখে দে। সে আমায় সন্দেহ করে আমার মোবাইল চেক করতে পারে, তাই তুই রেখে দে। শুধু এই SMS-টা অনুর মোবাইলে কে যেন পাঠাইছে। যে আইডি থেকে পাঠাইছে সে আইডি থেকে অনুকে ব্লক করে রেখেছে। প্রোফাইল পিকও দেখা যায় না আর নামটাও দেখা যায় না। সাথে সাথে রানা অনুকে কল দেয়। আপু, বিপ্লব। কেন? আর বিপ্লব ভাইয়াকে আপনি কিভাবে চিনেন? প্লিজ বলেন বিপ্লবকে। বিপ্লব হলো আমাদের ক্লাসের সব থেকে বাজে বখাটের চরিত্রহীন বেয়াদব গুন্ডা একটা ছেলে। সে এখনো কি সেই কলেজে পড়াশোনা করে? আছে। ও আচ্ছা, আমার মনে অনুর মৃত্যুর সাথে বিপ্লবের কোনো রকম হাত আছে। বিপ্লব তো লোক ভালো না, তাই হতেও পারে, কিন্তু তার ব্যাপারে কোনো পুলিশ কেস লেখে না প্রমাণ ছাড়া, আর সে কোনো কাজ করলে প্রমাণ রাখে না। কেন কেস লিখে না? সে হলো এমপির ছেলে। ও আচ্ছা, এই ব্যাপার। এটা বলে রানা কল কেটে দিল। রানা তার আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, আমি অনুর কলেজে ভর্তি হব। কেন? দেশ থেকে মানুষ নামে কিছু ভাইরাস আছে, তা মুক্ত করতে হবে। তুমি শুধু দোয়া করো। সন্তানের জন্য মা দোয়া করা লাগে না, সন্তানের জন্য মায়ের দোয়া সব সময় থাকে অন্তরে। পরের দিন সকালে রানা পিছনে সব ভুলে গিয়েছে। শুধু তার একটাই চিন্তা, অনুর খুড়িকে বের করবে। রানা একটা বাইক নিয়ে কলেজে যায়।
রানা দেখতে অনেক সুন্দর, বাকি পরিচয় পরে দেব। রানা বাইক থেকে নেমে হাঁটা শুরু করে। হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটির হাত থেকে সবগুলো বই পড়ে যায়। রানা চোখ থেকে সানগ্লাসটা খুলে ফেলে। মেয়েটার পা থেকে তাকানো শুরু করে। পাগুলো অনেক সুন্দর, হলুদ একটা জামা পরেছে মেয়েটা। রানা আস্তে আস্তে মেয়েটার চেহারার দিকে তাকায়। রানা মেয়েটার চেহারা দেখে তো ফিদা। মেয়েটা শ্যামলা কিন্তু মায়াবী বুক, চেহারাটা টমেটোর মতো গোল, ঠোঁটে একটা তিল আর ঠোঁটগুলো চিকন চিকন। ওয়াও, খুব সুন্দর। রানা জীবনও এমন মেয়ে দেখেনি। রানা মেয়েটির বইগুলো উঠিয়ে দিয়ে বলে, সরি আপু। মেয়েটি চুপচাপ চলে যেতে লাগলো। এই যে আপু, নামটা কি জানতে পারি? পাশ থেকে মেয়েটির বান্ধবী এসে বলে, কলি। রানা নামটা শুনে তো আরও ফিদা। ওয়াও, কি সুন্দর নাম, ফুলের কলির মতোই সুন্দর। ফুলের কলি যেমন সুন্দর থাকে ঠিক তেমনই মেয়েটাও। তারপর কলি আর তার বান্ধবীরা চলে যায়। রানা তাদের পিছু পিছু যায়। রানা ক্লাসে গিয়ে বসে। হঠাৎ খেয়াল করে দেখে কলিও একই ক্লাসে পড়ে। রানা কলির দিকে আনমনে তাকিয়ে আছে, আর কলি তার বান্ধবীদের সাথে বসে বসে দুষ্টামি করতেছে। কিছুক্ষণ পর স্যার আসলে। স্যার ক্লাস শেষ করে চলে যায়। হঠাৎ রানা নিপাকে দেখে, নিপাও রানাকে দেখে। ভাইয়া, আপনি এখানে? কথাটা নিপা উচ্চ আওয়াজে বলে, যার কারণে সবাই রানার দিকে তাকায়। কলিও রানার দিকে তাকায়। রানা এটা দেখে নিপার হাত ধরে নিপাকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। নিপা নিস্তব্ধ হয়ে আছে, কারণ রানা তার হাত ধরে ক্লাস থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এদিকে ক্লাসের সবাই হা করে তাকিয়ে আছে। কি হইতেছে কেউ বুঝতে পারতেছে না। রানা নিপাকে কলেজের পিছনে একটা পার্কে নিয়ে গেছে। প্লিজ আমার পরিচয়টা কাউকে দিয়েন না প্লিজ। কিন্তু আপনার তো পড়ালেখা শেষ, তাহলে আবার কেন পড়তেছেন? আমি আমার বোনের মৃত্যুর কারণ খুঁজতে এসেছি। ওহ, একটা সত্ত্বে কাউকে বলবো না। বলুন কি শর্ত? আমরা বন্ধু আজ থেকে। তুমি কি রাজি? আচ্ছা ঠিক আছে। আমাকে তুমি করে বলতে হবে। জি ঠিক আছে। এমন সময় কিছু পোলাপাইন আসে রানার আর নিপার কাছে। একটা ছেলে হঠাৎ রানার জামার কলার ধরে বলে, এটা প্রেম করার জায়গা না, এখানে পড়ালেখা চলবে। ভাই কলারটা ছেড়ে কথা বলুন। তুই কে রে আমাকে আদেশ করতেছস? আপনি কে ভাই যে আপনাকে আদেশ করা যাবে না? আমি বিপ্লব, আর তুই আজকেই মনে হয় কলেজে এসেছিস, তাই কিছু জানিস না। প্লিজ ভাইয়া, ওনাকে ছেড়ে দিন। উনি আমার বন্ধু, আর আমরা প্রেম করছি না। সুন্দরী, তুমি কথা বলিও না, আমি তো দুর্বল হয়ে যাব তোমার কথার প্রতি। কলারটা ছেড়ে দিলে ভালো হতো ভাইয়া। বেশি তাড়া আছে মনে হয়। সেটা আমার ব্যক্তিগত বিষয়। আজ পর্যন্ত কোনো স্যারও আমার সাথে আমার মুখের উপর কথা বলেনি, আর আজকে তুই কথা বলিস? তোর সাহস তো কম না। সাহসের কি দেখেছেন? বিপ্লব রানার কথা শুনে রানাকে একটা লাথি মারে। রানা গিয়ে কলেজের মাঠে পড়ে। নিপা তো বিপ্লবের পায়ে পর্যন্ত ধরে, কিন্তু কোনো কাজ হয়নি। কলেজের সবাই মাঠে চলে আসে। সবাই রানার কাছে চলে আসে। সবাই মুখে মুখে বলা বলি করতেছে যে ছেলেটা আজকে এসেছে আর আজকে ছেলেটাকে মারতেছে। নিপা আবারও বিপ্লবের কাছে হাত জোর করে, কিন্তু বিপ্লব এবার অনেক রেগে যায়। তাই নিপার চুলের গোছায় হাত দেয়। নিপা চিৎকার দিয়ে ওঠে। রানা এটা দেখে লাফ দিয়ে উঠে পড়ে। উঠেই মারামারি শুরু করে দেয়। সবাই তো মহা খুশি যে বিপ্লবকে মারার মতো কেউ একজন এসেছে। কলি আর মারিয়া তো অনেক খুশি। রানা বিপ্লবকে ইচ্ছে মতো মারে। কিছুক্ষণ পর পুলিশ চলে আসে। পুলিশ এসে রানার সামনে বন্দুক ধরে। আমি তো দোষ করিনি। তুই একটা এমপির ছেলেকে মেরেছিস, এটা কি কোনো দোষ নয়? এই ছেলে মেয়েদের গায়ে হাত তুলেছে তাই? এত কথা আমরা শুনতে চাই না। তুই একজন এমপির ছেলেকে মেরেছিস, তাই তোকে আমরা নিয়ে যাব। এই কথা বলার সাথে সাথে রানা একজন সাধারণ পুলিশকে একটা ঘুষি মারে। নাক থেকে রক্ত পড়তেছে। এমন সময় রানাকে অ্যারেস্ট করে পুলিশ। কিন্তু আজকে ছাত্রছাত্রীরা খেপে যায়, তাই পুলিশ সামনে না এগিয়ে বিপ্লবকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সবাই হাততালি দিয়ে রানাকে শুভেচ্ছা জানিয়েছে। কলি অনেক খুশি রানার ব্যবহার দেখে। হঠাৎ স্যার এসে বলল, তোমার নাম কি বাবা? স্যার আমার নাম রানা। তুমি কলেজে নতুন আসছো? জি স্যার, আজকে এসেছি। যে তুমি ওকে মেরেছো কেন? স্যার নিপা আমার পরিচিত আগে থেকে, আমরা বন্ধু, তাই একটু কথা বলতেছিলাম। এমনি ও এসে আমার কলার ধরে আর আমার গায়ে হাত তুলে। তুমি খুব ভালো কাজ করেছো। এই বকাটে ছেলেদের জন্য আমাদের কলেজ থেকে অনেক স্টুডেন্ট চলে গিয়েছে। স্যার আমি দেশ থেকে এইসব ভাইরাস যেন দূর করতে পারি, দোয়া করিবেন। তোমাদের মতো ছেলেদের জন্য সবাই দোয়া করবে। এটা বলে স্যার চলে যায়। এমন সময় কলি এসে বলে, হাই ভাইয়া, কিছু বলবেন আপু? আপনার নামটা কি জানতে পারি? আমার নাম রানা। এমন সময় নিপা এসে রানার হাত ধরে নিয়ে যায়। নিপা ছাড়ো, ওর সাথে একটু কথা বলি। বলা লাগবে না, চলে সময় হয়ে গেছে। কলি অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর সবাই সবার বাসায় চলে যায়। পরের দিন সকালে রানা ঘুমাচ্ছে। এমন সময় কে যেন রানার গায়ে এক জগ পানি ঢেলে দেয়। রানা উঠে বসে, তাকিয়ে দেখে মিষ্টি। তুই এখানে কেন? বড় আম্মু বলেছে আপনাকে জাগাতে, কিন্তু আপনি তো
মহারাজার মতো শুধু নাক ডেকে ডেকে ঘুমাচ্ছেন। তাই বলে পানি ঢালবি? তো কি করব? এমন ভাবে নাক ডাকছো মনে হচ্ছে লঞ্চ চলতেছে। সর এখান থেকে, আমি তো জীবনেও নাক ডাকি না। চুরি চুরি করে কখনো কি শিকার করতে দেখেছেন জনাব? আমি আমার বাসায় যেমন মন চায় তেমন করে ঘুমাবো, তাতে তোর কি মিস এলিয়েন? কি আমি এলিয়েন? তো কি সকাল সকাল শুরু করেছেন আমার সাথে ঝগড়া? কে ঝগড়া করেছে শুনি? আমি তো শুধু আপনাকে জাগাইতেই আসছি, আর আমাকে আপনি এলিয়েন বলতেছেন? এলিয়েন থেকেও আপনি কম না, বুঝলেন? আপনার কপালে জীবনেও স্বামী জুটবে না, মনে রাখিয়েন মিস এলিয়েন। সেটা আপনাকে বলা লাগবে না মিস্টার উগান্ডা। উগান্ডা? এটা আবার কি নাম? আপনি একটা বজ্জাত রাক্ষস। তারপর কি? এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব, ফাজিল মাইয়া কোথাকার। কি? আপনি আমায় থাপ্পড় মারবেন? আম্মু গো, ও তোমার এই গুণধর ছেলে নাকি আমার মতো একটা নিষ্পাপ মেয়েকে থাপ্পড় মারবে? ও আম্মু গো, তোমরা কোথায় আছো গো আম্মু? এই চুপ কর, আমি তো তোর সাথে মজা করেছি। প্লিজ বোন, আম্মুকে ডাকিস না। চুপ করব না আমি। আমার মতো একটা নিষ্পাপ মেয়েকে কেন তুমি মারবা বলেছো? আরে আমি তো শুধু মজা করেছি, আম্মুকে ডাকিস না প্লিজ। আমার পা ধরে ক্ষমা চাও, তাহলে আমি আম্মুকে বলবো না। কি? জীবনেও না? আমি তোর পা ধরবো ভাবলি কি করে? ও আম্মু গো। রানা এক দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল শেষ করে রেডি হয়ে কলেজে যাবে, এমন সময় তার আম্মু ডাক দেয়। রানা? জি আম্মু। তুই নাকি মিষ্টিকে থাপ্পড় মেরেছিস? আল্লাহ গো, এটা কি তা কন আন্নেরা, মনে একা পাইয়া। আমি যা জিজ্ঞেস করেছি উত্তর দে, এত ঢং করতে বলিনি। আম্মু আমি থাপ্পড় দেইনি, ও আমার গায়ে পানি ঢেলে দিয়েছে, তাই আমি বলেছি থাপ্পড় দিব। না বড় আম্মু, থাপ্পড় দিয়েছে ও আমায়। তখনই মিষ্টির আম্মু এসে মিষ্টির কান ধরে টান দেয় আর বলে, আমি তো তোকে চিনি, আমার ছেলেটাকে তুই সব সময় অপরাধ বানাস। আম্মু লাগছে তো, ছাড়ো। বড় আম্মু তুমি কিছু বলতেছো না কেন? আরে কি করস, ওকে ছেড়ে দে তুই। না, ছাড়বো না ওকে। আমি চলে যাই কলেজে। তারপর রানা কলেজে চলে যায়। কলেজের গেটে ঢোকার সাথে সাথে পুলিশ এসে রানাকে হাত কড়া লাগিয়ে নিয়ে যায়। রানার একটা কথাও শুনেনি পুলিশ। এটা মারিয়া দেখেছে, নিপাও দেখেছে। কিছুক্ষণ পর মারিয়া কলিকে কল দেয়। কি রে, কই তুই? বের হলাম মাত্র। কেন? রানা ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন? জানি না, রানা ভাইয়ার কোনো কথাই শোনেনি পুলিশ। আচ্ছা তুই থানায় আয়, আমি যাচ্ছি। ওকে। এদিকে পুলিশগুলো রানাকে নিয়ে থানায় ইচ্ছা মতো মারতে থাকে, আর চেয়ারে এমপি ও তার ছেলে বসে বসে তামাশা দেখতেছে। এমন সময় কলিও থানায় আসে, এসেই দেখে রানাকে মারতেছে। এই ইন্সপেক্টর থামুন, ওকে কি মেরে ফেলবেন নাকি? তারপর পুলিশ থেমে যায়। এমপি ও তার ছেলে কলির দিকে তাকায়। ও কি এমন অন্যায় করেছে যে আপনি তাহাকে এইভাবে মারতেছেন? ও এমপির ছেলেকে মারছে, তারপর পুলিশের গায়ে হাত তুলেছে। এমপির ছেলেকে কেন মেরেছে সেটা আপনাকে কেন বলবো, আমি আপনাকে বলতে বাধ্য নই। একটা লোককে আপনি বিনা অপরাধে মারবেন, এটা কি আপনাদের আইন নাকি? আমি আপনার কাছে আইন শিখবো? আমি শিখাতে আসিনি, আমি জানতে এসেছি ওনাকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন ওনাকে এমন পশুর মতো মারা হচ্ছে। এই পুলিশ, তুমি যার কথা শুনে মারা বন্ধ করো কেন? মারো ওকে। ওর গায়ে আর একটা আঘাত লাগলে কি হবে এখানে সেটা কেউ কল্পনা করতে পারবে না। এই তুই কি করবি রে? তোর সাহস তো কম না, আমার বাবার সামনে তার মুখের উপর কথা বলিস। এটা বলে বিপ্লব কলির কাছে চলে আসে। কলির বিপ্লবের গালে একটা থাপ্পড় মারে, যার ফলে বিপ্লবের গালে 5 আঙ্গুলের ছাপ উঠে পড়ে। তুই কি করবি? এই হাবিলদার, ওর সাহস তো কম না, ও আমার ছেলের গায়ে হাত তুলে। তোরও কি একটা খাইতে মন চায়নি? এই সবাই ওকে অ্যারেস্ট করো, লকআপে ঢোকাও। এমন সময় পুরো থানাতে কোথাও থেকে যেন শত শত পুলিশ চলে আসে। সবাই এসে চমকে ওঠে। কিছুক্ষণ পর পুলিশদের বস সিইউ বস চলে আসে, এসেই বলে, তোমাদেরকে সরকার টাকা দেয় এমপি মন্ত্রী মতো চলার জন্য না। জি না স্যার, কিন্তু স্যার। তুমি চুপ করো, আমি সব শুনছি কলে। স্যার, এই মাইয়া খুব বেয়াদব। চুপ করুন, আপনাদেরকে সরকার মাসের পর মাস বেতন দিচ্ছে জনগণের সেবা করার জন্য, কিন্তু আপনি তো তা করতেছেন না, বরং আপনি জনগণকে মেরে ফেলার সিদ্ধান্ত নিচ্ছেন। স্যার ওই ছেলে। আপনাকে চুপ করতে বলছি না? আপনি 5 মিনিটের মধ্যে সরকারি পোশাক সব খুলে জমা দিয়ে দিবেন এবং আপনি আর জীবনেও পুলিশের চাকরি পাবেন না। প্লিজ স্যার, একটা সুযোগ দিন প্লিজ স্যার।
নো, আপনার সব শুরু এখান থেকে। স্যার, ওনাকে কি ক্ষমা করা যায় না? আপনি আধা ঘন্টার মধ্যে চাকরির পদ থেকে বিদায় নেবেন, সকল কাজে সাইন করে দিবেন। আজ থেকে আপনাকে এমপি থেকে বাদ দেওয়া হয়েছে। আপনারা দেশের সেবক হওয়ার যোগ্য নয়। এটা কি বলবেন আপনি? যা বলছি তাই। আর শোন, এটা হলো আমার মেয়ে কলি। সাবধান, আজ ওর কারণে তোদের চাকরি গেল। দ্বিতীয়বার যেন এমন ভুল আর না হয়, তখন কিন্তু জীবনটা চলে যেতে পারে। এই সিউ, তোর তো সাহস কম না? আমার বাবাকে তুই এমপির থেকে বাদ দিতেছস? এই দুটো পাগলকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও থানা থেকে। তোকে দেখে নিব, যা আমার সামনে থেকে। তারপর তাহারা চলে যায়। কলি তার বাবার কাছে এসে বলে, ধন্যবাদ বাবা। আম্মু, আমার একটা মিটিং আছে, আমি চলে যাচ্ছি, তুমি কলেজ চলে যেও। বাবা। বাই বাই, কোনো সমস্যা হলে আমাকে কল দিও। বাবা। কলির আব্বু চলে যায়। এদিকে রানা লক আপ থেকে বের হয়ে দাঁড়ায়। দাঁড়াতে পারছে না, অনেক মেরেছে রানাকে তারা। নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। হাঁটতে গিয়ে কলির সামনে পড়ে যায়। তখন কলি আর মারিয়া এসে রানাকে ধরে ফেলে। আমি যেতে পারবো, আপনারা আমার জন্য অনেক করেছেন। ধন্যবাদ আপনাকে ম্যাডাম। কে ম্যাডাম? এমন সময় নিপাও চলে আসে। কি হয়েছে তোমার রানা? আপনি ওনার কি হন? ও আমার বন্ধু। আচ্ছা, ওনাকে আমার গাড়িতে নিয়ে আসো, হাসপাতালে নিতে হবে। তারপর তাহারা রানাকে হাসপাতালে নিয়ে যায়। অনেক আঘাত করায় অনেক রক্ত বের হয়েছে, কিন্তু রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু কলির রক্তের সাথে মিলে যায়, তাই কলি রক্ত দেয় রানাকে। ডাক্তার চিকিৎসা করতেছে। এমন সময় কলি নিপাকে জিজ্ঞেস করে, ওনার সাথে আপনার কতদিনের বন্ধুত্ব? কাল থেকেই বন্ধু। কেন? এমনি। আচ্ছা, ওনাকে আপনি আগে থেকে চেনেন? রানার বোন একজন আমাদের কলেজে পড়েছে। আমার 2 বছরের সিনিয়র ছিল, কিন্তু আমার বান্ধবী ছিল, সে ডাক্তারও হয়েছে। আচ্ছা, রানা তার বোনের কত বছরের ছোট? রানা তার বোন থেকে 3 বছরের বড়। বড়? তাও 3 বছরের? তাহলে কেন সে পড়ালেখায় এত পিছু? আসলে তার পড়ালেখা শেষ হয়েছে অনেক আগে। সে এখন পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে, রেজাল্টও এখনও আসেনি। তাহলে সে আবার কলেজে পড়তেছে কেন? তারপর নিপা সবকিছু খুলে বলে। শোনার সাথে সাথে কলি একটু পিছু হয়ে যায়। কথাগুলো শোনার পর কলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলো তুমি এসব? এটাই সত্যি। রানার সন্দেহ হচ্ছে বিপ্লবের উপর, তাই সে কলেজে এসেছে প্রমাণ বের করতে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা কথা বলতে পারেন গিয়ে। ধন্যবাদ ডক্টর সাহেব। তারপর সবাই রানার রুমে চলে যায়। কলিও যায়। কলি গিয়ে শুধু রানার দিকে তাকিয়ে আছে আর তার অতীতগুলো নিয়ে ভাবতেছে যে একটা ছেলে তার বোনকে কতটা ভালোবাসতে পারে। এখন কেমন লাগতেছে তোমার? কিছুটা ভালো লাগতেছে। আন্টিদেরকে কল দিব নাকি? আরে না আম্মু, অনেক কষ্ট পাবে। ওকে, শোনো, তোমার শরীর থেকে অনেক রক্ত গিয়েছে। তোমার রক্ত অনেক প্রয়োজন ছিল, কিন্তু আমরা কোথাও পাইনি। কিন্তু এই কলি আপু তোমাকে রক্ত দিয়েছে। কি বলো তুমি? এই ম্যাডাম আমাকে রক্ত দিয়েছে? আপনি আমার জন্য এত কিছু করেছেন, যার ঋণ আমি জীবনেও শেষ করতে পারবো না ম্যাডাম। আমাকে ম্যাডাম বললেন কেন? আপনি তো সিউ স্যারের আদরের কলিজা, তাই। আমরা সবাই একই কলেজে পড়ি, সো আমরা সবাই সবার নাম অথবা তুমি বলে ডাকবো, ওকে? জি। বিকেলে রানা বাসায় চলে যায়। তার হাতে ব্যান্ডেজ দেখে তার আম্মু দৌড়ে এসে বলে, কি রে, কি হয়েছে তোর? তারপর সবাই চলে আসে। কি হয়েছে তোমার? কি হয়েছে আব্বু, কথা বলো। তারপর রানা সবকিছু বলে ফেলে। তার আম্মু তাকে জড়িয়ে ধরে খেতে দেয়। আমি অনুর মতো তোকে হারাতে চাই না বাবা, আমার এখন শুধু তুই আছিস বাবা। আরে ছেলেটা হাসপাতাল থেকে আসছে আর এমনি কান্নাকাটি শুরু করে দিলেন। মিষ্টি রানাকে তার ঘরে নিয়ে যায়। ওকে আম্মু। তারপর মিষ্টি রানাকে ধরে নিয়ে যাচ্ছে। মিষ্টির কাঁধে হাত রেখে রানা হাঁটছে। এমন সময় মিষ্টি বলে, পুলিশে কোন কোন জায়গায় মেরেছে ভাইয়া? মানে? মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় মেরেছে। চুপ, আর একটা কথা বলবি না। আমি তো চুপই থাকি। আমার সাথে লাগতে এসেছে আর আজকে পুলিশ মামুর হাতে পিটানি খেলে। দাঁত পড়ে যাবে তোর। তোরগুলো তো আছি, নিয়ে নিব আমি। এমন সময় রানার ফোনে একটা কল আসে। রানার হাতে অনেক ব্যথা, তাই রানা রিসিভ করেনি। মিষ্টি রিসিভ করে স্পিকার অন করে দিয়েছে। হ্যালো, বাসায় গিয়েছো? মাত্র আসলাম। এখন শুয়ে পড়ো, আর রাতে কথা হবে। আচ্ছা,
তারপর নিপা কল কেটে দিল। মিষ্টির মুখটা মলিন হয়ে গেল মুহূর্তের মধ্যেই। কিরে তোর আবার কি হলো? হাসি মুখটা এমন শয়তানের মতো করে আছিস কেন? কিছু না। মেয়েটা কি হয় তোর? আমার বন্ধু। কেন? তুই একটা ছেলে, তোর মেয়ে বন্ধু কেন হবে? তো কি হয়েছে? মেয়ে বন্ধু তো থাকলে ভালো। হয়েছে, তুই থাক, আমি যাইতেছি। আমার একটু বিছানা ঠিক করে দে আর জুতাগুলো খুলে দে। ওই, তোর বান্ধবীকে বলতে পারিস না আমি তোর বউ নাকি যে আমায় আদেশ করিস? বাহ, পোড়া পোড়া গন্ধ আসছে কেন? মানে? কিছু না, যা তুই। তারপর মিষ্টি চলে যায় আর নিজে নিজে একা একা বক বক করে। দাঁড়াও চান্দু, মেয়ে বন্ধু তোমার ছাড়াবো আমি, শুধু একটু সুযোগ করে দাও। কিরে তুই একা একা কি বকবক করতেছস? বড় আম্মু, আমি রানা ভাইয়ের সাথে তার কলেজে পড়বো। কিন্তু কেন? তোরটা কি হয়েছে? আসলে আমার কলেজে কিছু বখাটে ছেলে আমায় খুব ডিস্টার্ব করে। কি বলিস এইসব? তুই রানাকে বলিসনি কেন? সে আমায় কয়দিন গিয়ে কলেজে বাঁচাবে শুনি। আচ্ছা, আমি তাহলে রানাকে বলে দেখি। তুমি বললে সে অবশ্যই মানবে। আচ্ছা, বলবো। তারপর মিষ্টি নিজের রুমে চলে যায়, গিয়ে নাচতে শুরু করে। ইচ্ছে মতো নাচে খুশিতে মিষ্টি। পরের দিন সকালে রানার ব্যথা কিছুটা সেরে গেছে, তাই সে কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বের হতে যাবে। এমন সময় মিষ্টি রানার সামনে এসে দাঁড়ায়। কই যাস তুই? তোর সাথে তোর কলেজে যাব। হোয়াট? আজ থেকে মিষ্টিকে তোর কলেজে নিয়ে যাবি। ওর কলেজে কিছু বখাটে ওকে খুব ডিস্টার্ব করে। পারবো না আমি। কি বললি? কিছু না আম্মু, এই শাকচুনি চল। কি? আমি শাকচুনি? ঝগড়া না করে যাবি তো? সময় হয়ে যাচ্ছে তো। যাচ্ছি। তারপর কলেজে চলে যায়। মিষ্টি রানাকে জড়িয়ে ধরে বসে আছে। কলেজে ঢোকার সাথে সাথে নিপা চলে আসে। এই মেয়েটাকে? আমার কাজিন। না, আমি ওর বউ। কি? থাপ্পড় চিনোস? ফাজিল মেয়ে কোথাকার। ঝগড়া করো কেন? চলো, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। চলো। রানা ক্লাসে ঢোকার সময় একটা মেয়ে পিছন থেকে এসে ডাক দিল। এই যে ভাইয়া, শুনুন প্লিজ। নিপা, মিষ্টি, রানা সবাই পিছনে তাকায়। বলেন। আপনার নাম কি? রানা? জি, কিন্তু কেন? অনু আপু আপনার বোন। অনুর নামটা শুনে রানার চোখে পানি চলে আসে। মিষ্টি, নিপা নিস্তব্ধ হয়ে গেল। এমন সময় কলি ও মারিয়া প্রাইভেট কার নিয়ে চলে আসে। কলি গাড়ি থেকে নেমে রানার কাছে চলে আসে। কিন্তু আপনি অনুকে কিভাবে চিনেন? আসলে অনু আর আমি বেস্ট ছিলাম। অনুকে ধর্ষণ করা হয়েছে, তাই অনু আত্মহত্যা করেছে। কথাটা শোনার সাথে সাথে রানার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেম কলি, নীলা, মারিয়া ও নিপা, মিষ্টিরও একই অবস্থা হয়ে গেল। এমন সময় বিপ্লব ও তার দলবল নিয়ে কলেজে চলে আসে এবং গাড়িটা এসেই মেয়েটির কাছে দাঁড়ায়। রানা দৌড়ে গিয়ে মেয়েটির কাছে চলে আসে। আসার আগেই মেয়েটির গলায় ছুরি মেরে দেয় বিপ্লব। মেয়েটি শুয়ে পড়ে। মাটিতে রানা দাঁড়িয়ে যায়। মেয়েটি একটি ডায়েরি রানার কাছে ছুঁড়ে মারল আর বলল, এটা অনুর ডায়েরি, এখানে সবকিছু লেখা আছে, শেষের 3 পাতা আমার লেখা। এটা বলেই মেয়েটি শুয়ে পড়ে। তার চোখ বন্ধ হয়ে গেল। ডায়েরিটা রানা নেওয়ার আগেই বিপ্লব নিয়ে নেয়। ডায়েরিটা আমাকে দাও প্লিজ। আগে আমার সাথে তোর হিসাব শেষ করে নে, তারপর তোকে তোর ডায়েরি দিব। ওকে, তুমি যা বলবে আমি তাই করব। আমার লোকেরা তোকে 20 মিনিট মারবে খালি হাতে। ওকে। তারপর বিপ্লবের লোক রানাকে ইচ্ছে মতো মারতেছে। কেউ কিছু বলতেছে না, কারণ রানা নিষেধ করেছে। রানাকে মেরে মাটিতে শুইয়ে দেয়। রানা ভাইয়া! রানা! কিছুক্ষণ পর রানার কোনো সাড়া নেই। রানা মাটিতে শুয়ে আছে। এমন সময় বিপ্লব ডায়েরিটা মাটিতে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। তখন কলি বলে, রানা, অনু আপু ডায়েরিটা বিপ্লব পড়ে ফেলেছে। এটা শুনে রানা শোয়া থেকে উঠে দাঁড়ায় এবং দেখতেছে ডায়েরিটা পুরো ছাই হয়ে গেল। আর বিপ্লব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। রানার তো মাথায় আগুন উঠে যায়। সে এক দৌড় দিয়ে বিপ্লবকে মারতে শুরু করে। এমন সময় পুলিশ চলে আসে। এসে তাহাদেরকে আলাদা করে ফেলে এবং বিপ্লবকে পাঠিয়ে দেয়। রানা তাড়াতাড়ি মেয়েটিকে কোলে করে নিয়ে ডাক্তার চলে আসে। এসে মেয়েটিকে আইসিইউতে নিয়ে গেল। তখন রানা কান্না করতেছে আর বলতেছে, মেয়েটি যদি না বাঁচে তাহলে অনুর আত্মহত্যার কোনো খবর পাবো না। আল্লাহ তুমি মেয়েটিকে বাঁচিয়ে দিন। প্রায় 30 মিনিট পর ডাক্তার আইসিইউ থেকে বের হয়। ডাক্তারের মুখে কান্না কান্না ভাব, মুখটা মলিন করে রানার কাছে চলে আসে। ডাক্তারের মুখ দেখে সবার কলিজায় পানি শুকিয়ে গেল। ডাক্তার, কি খবর? সরি। কি হলো ডাক্তার সাহেব? ওনার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে,
আধা ঘন্টার মধ্যে কিডনি না দিতে পারলে ওনাকে বাঁচানো সম্ভব না কোনো রকমেই। আপনি চিন্তা করবেন না, আমি কিডনির ব্যবস্থা করছি। এটা বলে রানা এক দৌড়ে চলে যায় কিডনি খুঁজতে। অনেক হাসপাতালে কিডনি খুঁজে কিন্তু কোথাও পেল না। পাগলের মতো কিডনি খুঁজতে লাগলো রানা। এদিকে বিপ্লবের একটা লোক রানাকে বাজারে দেখে বিপ্লবকে কল দেয়। বস, রানা বাজারে এসেছে, ওকে মেরে না ফেললে কিন্তু ও তোমাকে ছাড়বে না। আচ্ছা, ওকে ধরে নিয়ে আয় আমার আস্তানায়। ওকে বস। তারপর লোকটি রানার কাছে গিয়ে পিছন থেকে একটা রুমাল রানার মুখে লাগায়, যার ফলে রানা অজ্ঞান হয়ে যায়। তারপর রানাকে গাড়িতে করে নিয়ে যায় জঙ্গলে নিঝুম একটা জায়গায়। গিয়ে রানাকে গাছের সাথে বেঁধে ফেলে। রানার এখনও জ্ঞান ফিরেনি। সবাই রানার সামনে দাঁড়িয়ে আছে, কাহারও হাতে বন্দুক, কাহারও হাতে তলোয়ার। এদিকে প্রায় 25 মিনিট ওভার হয়ে গেল, রানার কোনো খবর নেই। এখানে সবাই রানাকে কল দিচ্ছে, রানার ফোন বন্ধ। সবাই টেনশনে পড়ে গেল, কি হলো রানার, কিছু হয়নি তো? ডাক্তার বারবার এসে ওর কথা বলেই যাচ্ছে। কলি, নিপা, মিষ্টি, মারিয়া সবাই চিন্তিত হয়ে পড়ল। এদিকে মিষ্টি বাসায় কল দিয়ে সব বলে ফেলে। সবাই চলে আসে হাসপাতালে। এদিকে কলি একটা কল দেয়, সাথে সাথে একজন মহিলা চলে আসে। এসেই বলে, আমি কিডনি দেবো একটা, আসুন আমাদের সাথে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, কাউন্টারে 2 লক্ষ টাকা জমা দিন আগে। সাথে সাথে কলি 2 লক্ষ টাকার একটা চেক লিখে জমা দেয়। রানার আম্মু এসে কলির কপালে চুমু দেয় আর বলে, তোমার মতো মেয়ে যেন সবার কপালে জোটে, তুমি অনেক লক্ষ্মী মেয়ে। তার মানে আমি লক্ষ্মী নই? আরে তুই তো আমার কলিজা। সবাই খিলখিল করে হেসে দেয়। মিষ্টির কান্না দেখে এদিকে নিপা রানাকে কল দিয়েই যাচ্ছে, কিন্তু বন্ধ পাওয়া যাচ্ছে বারবার। এদিকে বিপ্লবের লোকেরা রানার মুখে এক বালতি পানি মারে। রানার জ্ঞান ফিরে আসে আর রানা চোখ মেলে দেখে যে একটা গাছের সাথে বেঁধে আছে আর তার চারপাশে গুন্ডা, আর রানার সামনে বিপ্লব এবং কিছু মাস্তান। তোর জন্য আমার বাবা তার সারা জীবনের পরিশ্রমের রাজনৈতিক থেকে ভয়ঙ্কর হয়েছে, অনেক অপমানও হয়েছে, আর তুই ভাবলি কি করে তোকে আমরা বাঁচিয়ে রাখবো? আমার ভিতরে থাকা বাঘটাকে জাগাস না, তাহলে তুই নিজেই নিজেকে চিনতে পারবি না। তাই নাকি? এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওকে দুনিয়া থেকে বিদায় করে দে। তারপর রানাকে ইচ্ছে মতো মারে লোকেরা। এমন সময় বিপ্লবের ফোনে তার বাসা থেকে একটা কল আসে আর বিপ্লব চলে যায়। ওকে মেরে নদীতে ফেলে আমাকে কল দিস। ওকে বস। তারপর বিপ্লব চলে যায়। বিপ্লব চলে যাওয়ার সাথেই রানা একটা টানে দড়ি ছিঁড়ে ফেলে এবং সবগুলো গুন্ডাকে কলা গাছের মতো কাটতে শুরু করলো। সবগুলোকে মেরে ফেলে এক দৌড় দিয়ে বিপ্লবের গাড়ির পিছন পিছন দৌড়াতে লাগলো, কিন্তু পেল না। এমন সময় রানার হাসপাতালের কথা মনে পড়ে যায়। এক দৌড়ে হাসপাতালে চলে যায়, গিয়ে দেখে সবাই দাঁড়িয়ে আছে আইসিইউর সামনে। হঠাৎ মিষ্টি রানাকে দেখতে পেলে, তার গায়ে অনেক রক্ত আর সে আসছে। এমন সময় মিষ্টি জোরে বলে ওঠে, ওই যে রানা ভাইয়া। সবাই রানার দিকে তাকায়। আম্মু তো রানাকে দেখে চিৎকার দিয়ে জড়িয়ে ধরে ফেলে। রানা তো কোনো কিছুই বলতেছে না। এমন সময় নিপা বলে, কোথায় ছিলে আর রক্ত কেন শরীরে? বিপ্লবের লোকেরা আমাকে ধরে নিয়ে গেছে একটা জঙ্গলে। তারপর কিছুক্ষণ পর মহিলাটি উঠে আসে। বোরকা পরা মহিলাটিকে রানাকে দেখে রানার কাছে চলে আসে। রানা কিছু জিজ্ঞেস করার আগেই মহিলাটি তার হিজাব খুলে ফেলে। রানা মহিলাটিকে দেখে বলে, আপনি এখানে কেন? এটা শুনে সবাই রানার কাছে চলে আসে। মহিলাটি রানাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আরে আপনার মেয়ের কি খবর, আর আপনি এখানে আসছেন কেন? আমার মেয়ে আইসিইউতে আছে এখন। মানে? যে মেয়েটিকে আপনারা হাসপাতালে এনেছেন আর আমি কিডনি দিয়েছি যাহাকে, এটাই আমার সেই মেয়ে, যাহার জন্য আমি আপনার কাছে গিয়েছিলাম। পশুগুলো আমার মেয়েকে আজকে ছেড়ে দিয়েছে এবং মেরে ফেলতেও চেয়েছে। কথাগুলো শুনে রানার মাথায় আগুন উঠে যায়। রানা তো শুধু ফুলতাছে, কিছু তো বুঝলাম না আমি। এমন সময় ডাক্তার এসে বলে, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা কথা বলতে পারেন, কিন্তু কোনো চাপ সৃষ্টি কথা বলা থেকে বিরত থাকুন। তারপর সবাই আইসিইউর ভিতরে চলে যায়। মেয়েটির নাম রিয়া। তোকে দেখতে এসেছিলাম মা। মানে? এমন সময় ডাক্তার এসে সবাইকে বের করে দেয় আর ডাক্তার রানাকে একটা কাগজ দিয়ে বলে, এই মেডিসিনটা আমাদের এখানে নেই, বাইরে থেকে নিয়ে আসুন। ওকে দেন, আমি নিয়ে আসি। তারপর রানা মেডিসিন আনতে চলে যায়। রানা বের হয়ে যাওয়ার সাথে সাথে বিপ্লবের লোকেরা রানার পিছু হাসপাতালে ঢুকে যায়।
এসে রিয়ার রুমে ঢুকে সবাই বসা থাকে। এসে রিয়াকে নিয়ে চলে যেতে লাগলো। সবাই বাধা দেয়, কিন্তু কে কার বাধা শোনে, জোর করে রিয়াকে তুলে নিয়ে যায়। এদিকে মিষ্টি রানাকে কল দেয়। রিয়াকে কিছু লোক তুলে নিয়ে যাচ্ছে। কখন? এইমাত্র। রানা কল কেটে দিয়ে এক দৌড়ে হাসপাতালে চলে আসে। এসেই দেখে সবাই কান্না করতেছে। রিয়াকে কিছু লোক তুলে নিয়ে গেছে। কোন দিকে নিয়েছে? আমরা তো দেখিনি। হাসপাতালের সিসিটিভিতে দেখো। গুড আইডিয়া। তারপর রানা হাসপাতালের সবগুলো সিসি ক্যামেরাগুলোর কাছে যায় এবং সেখানে গিয়ে এবং রানা ভিডিওগুলো বুঝে গেছে যে বিপ্লবের লোকেরা তুলে নিয়ে গেছে। তাই রানা আর কিছু না বলে নিচে যায় এবং একটা বাইক নিয়ে চলে যেতে লাগলো। বিপ্লবের গোপন স্থানে চলে যায়, গিয়ে দেখে সবাই সেখানে আছে আর রিয়াকে গাছের সাথে বেঁধে রেখেছে। আর বিপ্লব বলে, তুই রানাকে সব বলে দিবি তাই তো? তোকে মেরে ফেললে আর কোনো প্রমাণ থাকবে না রানার কাছে। হা। কথা শোনার সাথে সাথে রানার মাথা যেন আকাশ ভেঙে পড়েছে। রানা তো নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, তবুও অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছে তাদের মূল কথা শোনার জন্য। আমাদের হাতে যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ রানা আমাকে কিছুই করতে পারবে না। যদিও রানা আমার বাবাকে কিছুদিন আগে এমপি থেকে রাস্তায় নামিয়ে দিয়েছে, কিন্তু আজ সকালে আমার বাবা আবার এমপি হয়ে গেছে। রানা আড়াল থেকে সব শুনতে পেল। তারপর রানা সবার সামনে সবাই রানাকে দেখে রানার উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয়ে যায় তার সাথে মারামারি। রানা অনেকক্ষণ মারামারি করে। তারপর রানা বিপ্লবকে অনেক মারে, যার ফলে বিপ্লব মাটিতে পড়ে শুয়ে পড়ে। একটা ছুরি নিয়ে যায় তাহাকে মেরে ফেলার জন্য। এমন সময় মারিয়া এসে বলে, প্লিজ ভাইয়া, এই পশুটাকে মেরো না, তাহলে তুমি জেলে যাবে। ওকে কৌশলে মারতে হবে। তুমি ঠিক বলছো। তারপর রানা সবাইকে নিয়ে বাসায় চলে যায়। এদিকে বিপ্লবকে পুলিশ এসে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার বাবা এমপি সাহেব আসে। আমার ছেলেকে এইভাবে কে মেরেছে? জানি না স্যার, আমরা ওকে জঙ্গলে পেয়েছি। কোন জঙ্গলে? চকরি জঙ্গলে। তোমরা সেখানে গেলে কেন? একটা নাম্বার থেকে কল আসে, আমাদেরকে বলে বিপ্লব সেখানে আহত অবস্থায় শুয়ে আছে। তাই আমরা সেখানে গিয়েছিলাম। গিয়ে দেখি সত্যি। আমার ছেলে এখন কই? আঘাত একটু বেশি হয়েছে, যার কারণে সে এখন কোমায় আছে। হট? জি স্যার, আগামী 2 থেকে 4 মাসের মধ্যে কোমা থেকে আসতে পারে বলে মনে হয় না। তারপর এমপি সাহেব তার বাসায় চলে যায়। তার মাথায় প্রচন্ড আগুন। এদিকে রানা রিয়াকে জিজ্ঞেস করে, অনু আত্মহত্যা করেছে কেন? তাহলে শোনো, অতীত। একদিন অনু আর রিয়া কলেজের সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় বিপ্লব অনুদের কাছে আসে। কলেজে নতুন নাকি সুন্দরী? জি, কিন্তু কেন? তোমাকে আমার খুব ভালো লেগেছে, চলো না দুজনে একটু ছাদে যাই। আমি আপনার সাথে সাথে যাব কেন? তোমার থেকে একটু মজা নিব, বেশি না, অল্প একটু। কি বলেন এইসব? আপনার ঘরে কি কোনো মেয়ে মানুষ নেই? এমন সময় স্যার চলে আসে আর তখন বিপ্লব তার লোকগুলোকে নিয়ে চলে যায়। আমি পুলিশকে সব জানাবো। পুলিশ তোর কথা বিশ্বাস করবে না প্রমাণ না থাকলে। প্রমাণ পাবো কই? আরে এই ছেলেকে আমি চিনি ভালো করে। 2 দিন নজরে রাখলে অনেক প্রমাণ পাওয়া যাবে। ওকে, তাহলে শুরু এখন থেকে। ওকে। তারপর তাহারা বাসায় চলে যায়। অনু বাসায় বসে বসে টিভি দেখতেছে আর রিয়া বিপ্লবকে ফলো করতে গিয়ে যা দেখলো। প্লিজ আমাকে ছেড়ে দাও। ছাড়বো তো তোকে, কিন্তু একটু মজা নিয়ে নিই। তারপর বিপ্লব সামিয়াকে ধর্ষণ করে ইচ্ছে মতো। ধর্ষণ করে তাহাকে মেরে ফেলে। তাহাকে মেরে জঙ্গলের ভিতরে মাটি চাপা দেয়। রিয়া সবগুলো ভিডিও করে ফেলে। বিপ্লবের লোকদের মধ্যে একজন রিয়াকে দেখে ফেলে, তাই সবাই রিয়াকে দৌড়াচ্ছে। রিয়া অনুকে কল দেয়। অনু, তোর ফোনে একটা ভিডিও পাঠাচ্ছি, তুই ওটা নিয়ে থানায় গেলে বিপ্লবকে পুলিশ অ্যারেস্ট করবে। তুই কোথায় যাচ্ছিস? আমাকে বিপ্লবের লোকেরা তাড়া করতেছে। বিপ্লব এইমাত্র একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে, তা আমি ভিডিও করেছি। আর শোন, তুই ভিডিওটা তোর গ্যালারিতে সেভ করে নিস, না হলে তোকে ধরে ফেলবে বিপ্লব, আর আমি তোকে কয়েকদিনের জন্য ব্লক করে রাখবো। ওকে? আচ্ছা ঠিক আছে, আর আমি ভিডিওটা আমার মেইলে সেভ করেও রাখতেছি। ওকে? গুড। কিছুক্ষণ পর রিয়াকে ধরে ফেলে বিপ্লব এর লোকেরা। ধরে রিয়াকে জঙ্গলে তাহাদের আস্তানা নিয়ে যায়। রিয়ার মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে ফেলে আর রিয়াকে গাছের সাথে বেঁধে রাখে। এদিকে অনু পরের দিন বিকালে থানায় যায়। স্যার, বিপ্লব একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এমপি সাহেবের ছেলে বিপ্লব? স্যার জি। আপনি বললে আমি বিশ্বাস করব? আমি জানি আপনি করবেন না, তাই তো আমি প্রমাণ সহ নিয়ে আসছি। কই দেখি। তারপর অনু পুলিশকে ভিডিওটা দেখায়। পুলিশ তো দেখার সাথে সাথে অবস্থা খারাপ। আচ্ছা, আপনি এখন একটা দরখাস্ত করে যান, কালকে এসে কেস লিখিয়েন। আচ্ছা। অনু একটা দরখাস্ত লিখে চলে যায়। অনু চলে যাওয়ার পরই পুলিশ বিপ্লবকে কল দেয়।
স্যার আপনি কালকে রাতে একটা মায়া থেকে মজা নিয়েছেন আর মেয়েটা মারা গেছে, সেই বিষয় ভিত্তি করে একটা সুন্দরী মায়া আপনার নামে কেস লিখতে আসছে। কি বলোস তুই এসব? জি স্যার, আমি কেস লিখিনি, বলেছি কালকে আসলে কেস লিখবো। আপনাকে না জানিয়ে কেস লিখবো কেন? কালকে বিকেলে আসবে সেই মেয়ে। ওকে ঠিক আছে। তারপর বিপ্লব রিয়ার কাছে যায়। তুই কাকে ভিডিও দিয়েছিস সত্যি করে বল। আমি কাউকে ভিডিও দেইনি। আচ্ছা তাহলে কালকেই সেই মেয়েকে আমি ধর্ষণ করব। ভাইয়া আমার বান্ধবীকে কিছু কইরেন না প্লিজ ভাইয়া। তার মানে সে তোর বান্ধবী? জি। এখন থেকে প্রতিদিন রাতে তোকে ব্যবহার করব, আর যদি এখান থেকে পালাস তাহলে তোকে মেরে ফেলবো। পরের দিন সকালে বাড়িতে সবাই হই হুল্লোড় করতেছে, বিয়ে বাড়ি বলে কথা, কিন্তু অনু টেনশনে আছে কখন বিকেল হবে। তাই সে বিকেলে থানায় যায়। যাওয়ার পর, স্যার আমার কেসটা লিখুন, আমার তারা আছে। আমি এই কেস লিখবো না। কেন নেবেন না শুনি? আপনাদেরকে সরকার মাসে মাসে টাকা দেয় কি জন্য? তুই যে সরকারের বেতনের কথা বলছিস, সেই বেতনে আমার মোবাইলের খরচও হয় না। কিন্তু তোর কথা কালকে বিপ্লব বসকে বলেছি, তখন বিপ্লব বস আমাকে 10 লক্ষ টাকা দিয়েছে। আমি কোর্টে গিয়ে তোদের নামে অভিযোগ করব। সেই সময়টুকু পেলে তো তুই সবাইকে ধরো আর বিপ্লব বসকে কল দাও। তখন অনু থানা থেকে পালিয়ে যায়। রাস্তায় থানাকে কল দেয়, কিন্তু সে ব্যস্ত থাকার কারণে কল রিসিভ করে না। কিছুটা যাওয়ার পর নির্জন একটা জায়গায় বিপ্লব ওর তার পোলাপান অনুর সামনে এসে দাঁড়ায়। অনু মোবাইলটা নিজের বুকের ভিতরে লুকিয়ে ফেলে। তোর সাহস আছে রে, তুই আমার নামে থানায় মামলা করতে গিয়েছিস? আমি আমার ভুল স্বীকার করছি, প্লিজ আমায় যেতে দাও। তুই তো যাবি, কিন্তু আমি যে তোকে একটু আদর করব তারপর যাবি। প্লিজ আমায় নষ্ট করো না, কাল আমার বিয়ে। আরে একটু করব। তারপর সবাই অনুর উপর ঝাঁপিয়ে পড়ে। অনুকে জোর করে তারা ধর্ষণ করে। কথাগুলো শুনে সবার চোখে পানি চলে আসে। আচ্ছা বিপ্লবের সাথে কিভাবে লড়া যায়? তুমি তার বাবার বিপক্ষে এমপিতে দাঁড়াও, তারপর দেখবে খেলা কাকে বলে। ঠিক বলছো, সামনে ভোট আসতেছে। তারপর যে যার মতো বাসায় চলে যায়। কোহলি নিজের বাসায় গিয়ে রানাকে নিয়ে ভাবতে থাকে। কোহলি তো রানার প্রেমে পড়ে গেল। যে ছেলেটা মেয়েদের জন্য এত কিছু করতে তাহলে এক কাজ করি, একটা চিঠি লিখে প্রপোজ করি, তাহলে ভালো হবে। তারপর আর কি, যা ভাবা তা শুরু। কোহলি একটা চিঠি লিখে ফেলে। চিঠির ভিতরে তার মনের সব কথা কবিতার মাধ্যমে তুলে ধরেছে। পরের দিন সকালে রানা কলেজে যায়, সাথে মিষ্টি ও নিপা। রানা ক্লাসে বই রেখে বাইরে আসে, এক রুমে বাতাস খেতে ওদেরকে বলে, কিন্তু রানা আসে কোহলি আসবে তা দেখতে। কিছুক্ষণ পর কোহলির গাড়ি চলে আসে। কোহলি আজকে শাড়ি পরে এসেছে। রানা তো কোহলিকে দেখে একদম হা হয়ে তাকিয়ে আছে। শুধু রানা নয়, সকল ছেলে হা করে তাকিয়ে আছে, কারণ কোহলি এতদিন সাজুগুজু না করে কলেজ আসতো, কিন্তু আজকে একটু সাজুগুজু করেছে। ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে হালকা মেকআপ, তারপর চোখে কাজল, হাতে নীল চুড়ি, নীল শাড়ি, নীল জুতা, সব কিছুতে মনে হচ্ছে একটা পরী এসেছে কলেজে। রানা হা করে তাকিয়ে আছে, তা দেখে কোহলি মুস্কি মুস্কি হাসতেছে। কোহলি রানার পাশ দিয়ে ক্লাসে চলে যায়, কিন্তু রানার কোনো খেয়াল নেই। কিছুক্ষণ পর মিষ্টি এসে দেখে রানা হা করে তাকিয়ে আছে। কি রে, ভূতে ধরছে নাকি তোকে? হ্যাঁ। পাগলের মতো হ্যাঁ হ্যাঁ করিস কেন? চুপ, এলিয়েন একটা। আমি কি করেছি? এলিয়েন বলিস কেন? তো কি এলিয়েনের মতো উল্টাপাল্টা কথা বলস কেন? ঝগড়া করবি নাকি ক্লাসে যাবি? ওকে চলো। আজকে রানা গিয়ে জানালার পাশে বসে, কারণ জানালা দিয়ে কোহলিকে স্পষ্ট দেখা যাচ্ছে। রানা গিয়ে জানালার দিকে তাকিয়ে আছে, গালে হাত দিয়ে। সেটা আবার কোহলি টেরা চোখে দেখে আর নিজে নিজে হাসছে। স্যার ক্লাসে সবার পড়াশোনা এক এক করে সবাই হাসতেছে রানার কাণ্ড দেখে। মিষ্টি আর নিপা তো জ্বলে আগুন। স্যার জোরে দেয় এক ধমক। রানা স্যার, তোমাকে কি জিজ্ঞেস করেছি? স্যার আসলে হলো। চুপ, আয়নাতে কি দেখো? তখন স্যার আয়নার সামনে যায়। স্যারের যাইতে দেখে কোহলি ক্যামেরার সামনে থেকে সরে গেল। স্যার দেখে শুধু ছেলেদের দেখা যায়। আর আয়নায় একবার তাকালে ক্লাস থেকে বের করে দেব। তারপর স্যার ক্লাস করে চলে যায়। সবাই নাস্তা করে বের হয়। কি রে শয়তান, যাবি না? তোরা যা, আমি আসতেছি। ওকে, ক্যান্টিনে আয়। ওকে। এই কলি চল, আমরাও খেয়ে আসি। তুই যা, আমি আসছি। তারপর সবাই চলে যায়। পুরো ক্লাসে শুধু কোহলি আর রানা একে অপরের দিকে তাকায়। যখন দুজনের চোখে চোখ পড়ে, তখন দুজনে লজ্জায় মুখ সরিয়ে নেয়। কোহলি উঠে রানার কাছে যায় আর একটা কাগজ দিয়ে বলে, উত্তরের অপেক্ষায় থাকবো। তারপর কোহলি এক দৌড় দিয়ে চলে যায়। তারপর রানা কাগজটি খুলে এবং পড়া শুরু করে।
প্রিয়তমা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমরা ভালোবাসার মানুষটি ভালো থাকুক, সেটা আমি সবসময় চাই। কিন্তু জানো, আমি ভালো নেই। আর কি জন্যে ভালো নেই? শুধু একটি কথা বলবো বলে। দীর্ঘদিন পর্যন্ত তোমার পেছনে পেছনে ঘুরতেছি, কিন্তু বলতে পারিনি। অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু তারপরও কথাটি বলতে পারিনি। সেই কথাটা আজ আমার বুকের ভেতরে জমতে জমতে পাহাড় পরিমাণ উঁচু হয়ে গেছে। এই কথাটাকে আর ধরে রাখতে পারলাম না। আর এভাবে কতদিন কষ্ট সহ্য করব। তাই কথাটা আজ তোমাকে চিঠির মাধ্যমে জানালাম। আশা করি তুমি আমাকে ফিরিয়ে দিবে না। একটিবার কথা বললেও তো বলবে। আমি সত্যি করে বলছি, তোমাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। প্লিজ একবার তো আমাকে সুযোগ দিবে তোমাকে ভালোবাসার। আর না হয় পরীক্ষা করে দেখো আমি তোমাকে কতটুকু ভালোবাসি। আমি এখন মেঘ থেকে বৃষ্টির আশা করছি, যে মেঘ আমাকে বৃষ্টি দিতে পারবে। আমি এমন সাগর থেকে পানির আশা করছি, যে সাগর আমাকে পানি দিতে পারবে। আমি এমন গাছ থেকে ফলের আশা করছি, যে গাছ আমাকে ফল দিতে পারবে। আমি এমন একটি ছেলের থেকে ভালোবাসা আশা করছি, যে আমাকে সারা জীবন ভালোবাসা দিতে পারবে। মন আছে বলে আজ ভালোবাসার মানুষের খুব প্রয়োজন। স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন। একটি সুন্দর মনের দেখা পাবো বলে অপেক্ষায় আছি সারাক্ষণ। নাইস তোমার চেহারা, সুইট তোমার হাসি। সত্যি করে বলছি, আমি তোমায় ভালোবাসি। ইতি, তোমার উত্তরের অপেক্ষায়। চিঠিটা পড়া শেষ হওয়ার সাথে সাথে মিষ্টি এসে চিঠিটা নিয়ে যায়। মিষ্টি চিঠিটা পড়ার সাথে সাথে তার মনটা ভেঙে গেছে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কে দিল রে? কলি দিয়েছে। তুই কি তাহাকে ভালোবাসিস? জানি না, বাট তাহাকে আমার ভালো লাগে। এটা বলে রানা চলে যায় ক্লাস থেকে। মিষ্টির চোখে এবার পানি চলে আসে নিজের অজান্তেই। যাহাকে নিয়ে ছোট্ট থেকে স্বপ্ন যে তার বউ হবে, আর সে আজ কিনা অন্যের হয়ে গেল। এটা বলে মিষ্টি বাসায় চলে যায়। মনটা অনেক খারাপ মিষ্টির আজ। যে মেয়েটা সারাদিন বাড়িতে এসেই পা রাখার সাথেই বাড়ির সবাই জেনে যেত, আজ সে মেয়েটা বাড়িতে এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতেছে। বিকেল গিয়ে সন্ধ্যা নেমে আসছে, কিন্তু সবাই মিষ্টির অপেক্ষায়। কিন্তু মিষ্টি এখনও আসে না। সবাই ডিপ্রেশনে পড়ে গেল। রানা অনেক জায়গা কল দিল, সবাই বলে আমি জানি না। মিষ্টির ফোনও বন্ধ। রানা মিষ্টির রুমে যায়। তার বান্ধবীর নাম্বার আনতে মিষ্টির রুম থেকে গিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ করা। রানা সবাইকে ডাক দিল। সবাই আসে, এসে দেখে ভিতরে মিষ্টি মন খারাপ করে শুয়ে আছে। তারপর রানার আম্মু মিষ্টির কাছে যায়, মিষ্টিকে ধরে কান্না করে দেয়। বড় মা! আরে পাগলি, তুই কাঁদছিস কেন? তুই কাঁদলে আমার কষ্ট হয়, তুই বুঝিস না? কি হয়েছে সেটা বলবি তো আগে। তারপর মিষ্টি সব খুলে বলে। আমার মন ভেঙে গেল, আর তুমি হাসছো। আরে রানা তো শুধু তোর, বুঝলি, আর কারো নয়। তাহলে রানা যে কলিকে ভালোবাসে আর টাইম পাস করতেছে, আর আমি তার মা। আমি তোর কাছে ছাড়া কাহারও কাছে দিব না। ধন্যবাদ আম্মু। তারপরের দিন কলেজে যায় রানা। এভাবে তাহাদের 1 বছর চলে যায়। রানা এখনও কলিকে বলেনি, তার উত্তর কলি জিজ্ঞেস করেছে। তখন রানা বলল, বিপ্লবের সাথে আমার হিসাব নিকাশ শেষ হলে উত্তর দেব। কলিও রাজি হয়ে গেল। আজ কলেজে গ্রুপের ভোট হবে। এখন বিপ্লব সুস্থ, কিন্তু রানাকে মারার জন্য সুযোগ খুঁজছে শুধু। গ্রুপে বিপ্লবের বিপক্ষে রানা দাঁড়িয়েছে। এবার স্যাররা সবাই রানাকে সাপোর্ট করে, কিন্তু বিপ্লবের বাবার ভয়ে বিপ্লবের কথা বলে। কলেজের 90% ছাত্রছাত্রী রানাকে সাপোর্ট করে। আর আজই রানা জয় হয়েছে। রানার জয় দেখে বিপ্লবের মাথা ঘুরে যায়। বিপ্লব বলে, অনেক বড় ভুল করেছিস রানা, তুই আমার সাথে লাগতে এসে, তাই সবকিছু আমি হারে হারে হিসাব নেব। বস, রানার জিএফটা কিন্তু অস্থির। এই একটা মাল ভাই, বিশ্বাস করেন, এক রাতে হলেই সব কিছু মিটে যাবে ভাই। ওকে দেখলে আমি নিজেকে সামলাতেই পারি না। যদি একটু সুযোগ করে দিতেন আপনি। আরে পরে কিছু খাস, আগে আমার কাজটা ওকে। তারপর রানা কলেজের অনুষ্ঠানে সবার সামনে মাইকে বলে ফেলে যে সে কলিকে ভালোবাসে। শুনো সবাই, আমি একজনকে অনেক ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে অনেক। আজ আমি আপনাদের সামনে তাহাকে পরিচয় করিয়ে দিব। মিস কলি, কলি চৌধুরী। আই লাভ ইউ কলি। নিপা আর মিষ্টির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মিষ্টিও রানার থেকে মাউথটা নিয়ে বলল মাইকে, শোন রানা, আমি তোকে ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে। আমি আগামী মাসের 1 তারিখের মধ্যে তোর থেকে কলিকে আলাদা করে দেখাবো। কি বলো সেসব তুই? মিষ্টি আর কিছু না বলে কান্না করতে করতে চলে আসে। সবাই হা করে তাকিয়ে আছে। এদিকে কলি রানার কাছ থেকে আসতেছে। এমন সময় বিপ্লব ওর আর লোকেরা কলিকে ধরে নিয়ে যায়। রানা! সবাই পিছনে তাকিয়ে দেখে বিপ্লব কলিকে তুলে নিয়ে যাচ্ছে। রানা স্টেজ থেকে এক লাফ দিয়ে বিপ্লবের কাছে চলে যায়। কিন্তু রানা পৌঁছার আগেই বিপ্লব ও তার লোকেরা কলিকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে।
রানাও গাড়ির পিছনে পিছনে দৌড়াতে লাগলো। কিছুটা গিয়ে একটা বাইক নেয়, বিপ্লবের গাড়ির পিছনে ছুটতে লাগলো। পুরো রাস্তা গরম হয়ে আছে, প্রায় 10 মিনিটের রাস্তা গাড়ি চালায়। তারপর জঙ্গলে চলে যায়। রানা তাহাদেরকে হারিয়ে ফেলে, বাইক রেখে হাঁটতে থাকে। হঠাৎ কিছু লোক এসে রানাকে বেঁধে ফেলে, আর রানার সামনে বিপ্লব কলিকে ধরে দাঁড়িয়ে আছে। রানাকে ইচ্ছে মতো মারে বিপ্লব এর লোকেরা। ওকে ছেড়ে দাও প্লিজ। একটা শর্তে ছাড়তে পারি আমি ওকে। বলো। আমাকে 20 মিনিট সময় দিবি। কি? এই ওকে মেরে ফেল। কলি রানার দিকে তাকিয়ে অসহায়ের মতো তাকিয়ে আছে। তারপর রাজি হয়ে যায় কলি। কলিকে রানার সামনে ধর্ষণ করে। বিপ্লব পরিকল্পনা নিয়েছে। কলির ওড়না খুলে ফেলে বিপ্লব। কলি তো কান্না করতে করতে শেষ। কলির পাজামারও ফিতা খুলে ফেলে। কলির জামাও খুলে জঙ্গলে ফেলে দিল। কলির গায়ে শুধু একটা নাম্বার আছে। এমন সময় রানার গায়ে এসে একটা পাখি বসে, যার কারণে রানার চোখ খুলে, এবং চোখ খুলেই যা দেখলো তার পুরো মাথায় আগুন ধরে উঠল। সে উঠেই তার পাশে একটা বড় তলোয়ার ছিল, তা দিয়ে বিপ্লবের মাথা দেহ থেকে আলাদা করে ফেলে। কলি চোখ খুলে দেখে বিপ্লবের মাথা ছাড়া দেহটা দেখেই কলি চিৎকার দিয়ে ওঠে। রানা তার গা থেকে শার্ট খুলে কলিকে পরতে দেয়। কলি পরে নেয়। তারপর রানা সবাইকে কলা গাছের মতো কাটতে শুরু করলো। 10 মিনিটের মধ্যে 30 জনের মাথা শরীর থেকে আলাদা করে নেয়। মাথা কোথায় গিয়ে পড়েছে তা কেউ জানে না। তারপর রানা চলে যায় হাসপাতালে। হাসপাতালে গিয়ে হালকা ব্যান্ডেজ করে আর মেডিসিন নেয়। তারপর কলিকে তার বাসার সামনে নিয়ে দিয়ে বলে, কলি আমাকে ভালোবাসো? অনেক ভালোবাসি। তাহলে কাল আমায় বিয়ে করবে? কাল? কালই। কাউকে জানাবো না। আমি তোমার জন্য কাজী অফিসের সামনে ঠিক সকাল 10টায় অপেক্ষা করব। তুমি চলে আসিও। ওকে, আসবো। তুমি থাকিও। এদিকে মিষ্টি বাসায় গিয়ে ব্যাগ গোছাতে শুরু করলো। কি রে, কোথায় যাবি? ব্যাগ গোছাস কেন? কি জিজ্ঞেস করেছি আমি? গ্রামে চলে যাব। কেন? এই শহরে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না, তাহলে আমি মরে যাব। কি হয়েছে? কিছু হয়নি, তোমার ছেলেকে কলির সাথে বিয়ে দিয়ে দাও। মিষ্টি আর কিছু না বলে চলে গেল। বড় মা অনেক ডাকলো, কিন্তু মিষ্টি কোনো সাড়া দিল না। মিষ্টি কখনো গ্রামে একা যায়নি, সে শহরের রাস্তা ভালো করে চিনেও না। মিষ্টি গেট থেকে বের হতেই রানার সাথে দেখা। কি রে, তুই কোথায় যাস এই অটাইমে? আমার মিষ্টি মেয়েটা শহরের রাস্তা কিছুই চেনে না, আর মিষ্টিকে ছাড়া আমি বাঁচবো না। রানা এক দৌড়ে নিচে চলে যায়, কিন্তু মিষ্টিকে দেখতে পেল না। আর অনেক খুঁজতে থাকে, কিন্তু পেল না। শেষ পর্যন্ত লঞ্চ ঘাটে চলে গেল, কিন্তু তাও পেল না। লঞ্চে উঠে মিষ্টিকে খুঁজতে, তখন লঞ্চ ছেড়ে দিল। আর লঞ্চ গ্রামে যেতে একদিন লাগবে, আর কোনো ঘাটও থামবে না। রানা পকেটে হাত দিয়ে দেখে মোবাইল নাই পকেটে, মোবাইল বাসায় রেখে এসেছে। খুব টেনশনে পড়ে গেল রানা। এদিকে মিষ্টি সেই লঞ্চে ছিল, সে নিচে ঘুরতে এসে দেখে রানা, তখন কিছুটা খুশি হয় এবং রানার থেকে আড়ালে লুকিয়ে থাকে। এদিকে রানাকে খুঁজতে বাসায় পুলিশ চলে আসে। এটা কি রানার বাসা? কিন্তু কেন? কোথায় সে? জানি না, কিন্তু কেন? সে এমপি সাহেবের ছেলে মিস্টার বিপ্লবকে খুন করেছে। প্রমাণ আছে? সেটা আপনাকে বলবো কেন? না বললে এখান থেকে বের হন আপনারা। রানাকে আমরা অতি তাড়াতাড়ি খুঁজে বের করব এবং ফাঁসিতে ঝুলাবো। রানাকে ঝুলানো এত সোজা না। এদিকে রানাকে খুঁজতে বাসায় পুলিশ চলে আসে। তারপর পুলিশ চলে যায় রানাদের বাসা থেকে। পরের দিন সকালে রানা মিষ্টিদের বাসায় পৌঁছালো এবং বাসায় মিষ্টির সাথে দেখা হলো। অনেকবার সরি বলল রানা। তারপর মিষ্টি রানার সাথে যাওয়ার জন্য রাজি হলো। তারপর রানাদের বাসায় চলে গেল মিষ্টি আর রানা। 5 বছর পর রানার সাথে দাঁড়িয়ে আছে, আর সেই পুরনো স্মৃতিগুলো মনে করছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। 3 বছর হয়ে গেল, কলির কোনো খবর নেই। শহরের প্রতিটা অলি গলি রানা খুঁজতে খুঁজতে পাগল হলো, কিন্তু কোথাও পেল না কলিকে। এই কয়েক বছর ধরে প্রতিটা দিন কলিকে খুঁজেছে রানা। চোখের পানিগুলো কেমন যেন হয়ে গেল, বন্ধ হয় না। এমন সময় পিছন থেকে মিষ্টি এসে রানার কাঁধে হাত রাখে। রানা চোখের পানি মুছে ফেলে। কি রে তুই? আমি। কখন আসলি? এইমাত্র আসলাম। তুই এখনো কলিকে নিয়ে ভাবছিস? বাদ দে না এসব। মাহি কোথায়? মাহি আর মাহির আব্বু বড় আম্মুর সাথে কথা বলতেছে। ওকে, আমি আসতেছি, তুই যা। ওকে, তাড়াতাড়ি আয়।
তারপর রানা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে যায়। মাহি রানাকে দেখে দৌড়ে আসে। ছোট আব্বু। এই যে আব্বু। এটা বলেই মাহিকে কোলে তুলে নিল রানা। মাহি রানাকে পেলে আর কিছু বোঝে না। মাহির বয়স মাত্র 3 বছর 7 মাস। অনেক সুন্দর করে কথা বলতে পারে মাহি। মাহি হলো মিষ্টির ছেলে, অনেক কিউট একটা ছেলে। কেমন আছো আব্বু? ভালো আব্বু, তুমি কেমন আছো? তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি? একটা বিয়ে করে নাও, তাহলে ভালো লাগবে তোমার। তোর আম্মুকে পেলে বিয়ে করব। এই মাহি সবসময় ফাজলামি করো কেন?